হ্যালো শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আমি মোহাম্মদ হাফিজুর রহমান, সহকারী প্রধান শিক্ষক, সৈয়দুন্নেসা উচ্চ বিদ্যালয়, তিলছড়া, কাশিয়ানী, গোপালগঞ্জ। আজ তোমাদের আমি গণিত বিষয়ে সেট সংক্রান্ত বিভিন্ন ধারণা দেওয়ার চেষ্টা করব। সেট সংক্রান্ত ধারণা নিতে হলে শিক্ষার্থীবৃন্দ আমাদের কিছু বাস্তব প্রেক্ষাপটের দিকে লক্ষ্য করতে হবে। তোমরা লক্ষ্য করেছ, আকাশে অনেকগুলো পাখি যখন একসঙ্গে উড়ে যায় তখন সে পাখিগুলো দেখে আমরা কি বলি? এক ঝাঁক পাখি আকাশে উড়ে যাচ্ছে। পানিতে যদি অনেকগুলো মাছকে একসঙ্গে যেতে দেখি তাহলে বলি এক ঝাঁক মাছ চলে যাচ্ছে। কোন রাখালকে যদি আমরা মাঠে অনেকগুলো গরুকে নিয়ে চড়া বেড়াতে দেখি তাহলে বলি কি এক পাল গরু নিয়ে রাখাল চড়ে বেড়াচ্ছে। অনেকগুলো মানুষ যদি একসঙ্গে জমায়েত হয়ে কাজ করে তাহলে সেখানে বলা হয় এক দল মানুষ সেখানে জমায়েত হয়ে কাজ করছে। আমরা যদি কতগুলো প্লেট, গ্লাস, কাপ, পিরিচ, বল এইগুলা এরকম 32, 42, 52, 56 এরকম পিস নিয়ে যদি এক জায়গা করি তাহলে সেটাকে বলি ডিনার সেট। শিক্ষার্থীবৃন্দ, বাস্তব ক্ষেত্রে আমরা সেটের কিন্তু বিভিন্ন ধরনের ব্যবহার দেখলাম। কোথাও ঝাঁক, কোথাও পাল, কোথাও দল ইত্যাদি ইত্যাদি ক্ষেত্রে সবই কিন্তু সেট। এখন আমরা দেখব গণিতে সেটের ব্যবহার। গণিতে সেটের বিভিন্ন ধরনের ধারণাগুলো আজকে আমরা নেওয়ার চেষ্টা করব। সেট, সাধারণত সেটকে আমরা বর্ণহাতের এ, বি, সি থেকে শুরু করে এক্স, ওয়াই, জেড দ্বারা প্রকাশ করি। শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন এটাকে যদি একটা সেট বলি, এ এর সেট। এখন এর সেট গঠন করতে গেলে আমি সাধারণত যেমন সেটকে বড় হাতের ABCD দ্বারা প্রকাশ করছি, ঠিক তেমনি সেটের কিছু উপাদানও থাকবে। সেই উপাদানগুলোকে আমরা চিহ্নিত করব A, B, C থেকে শুরু করে Z পর্যন্ত ছোট হাতের। এছাড়া আমরা ব্যবহার করতে পারি গাণিতিক সংখ্যা 1, 2, 3 ইত্যাদি ইত্যাদি এইভাবে ডট ডট দিয়ে আমরা প্রকাশ করতে, বিভিন্ন সংখ্যা আমরা গ্রহণ করতে পারি। তো ধরে নিলাম যে আমাদের এ এর সেট তৈরি করতে হবে 1, 2, 3। এখানে সেট প্রকাশ করতে গেলে, এ এর সেট প্রকাশ করতে গেলে আমাদেরকে কি কি লিখতে হবে? এগুলো হচ্ছে সবই সেটের উপাদান। এইগুলো হচ্ছে সবই সেটের উপাদান। এই উপাদানগুলোকে আলাদা করতে হলে অবশ্যই আমাদের একটা কমা ব্যবহার করতে হবে। শিক্ষার্থীবৃন্দ, একটু লক্ষ্য করি, যদি আমরা কমা ব্যবহার না করি তাহলে কত হয়? 123 হয়। কিন্তু আমাদের উপাদানগুলো সবই আলাদা আলাদা ছিল বিধায় আমাদেরকে একটা কমা ব্যবহার করতে হবে। আর এই সেটের উপাদানকে একটা আবদ্ধ করতে হবে বিধায় আমরা একটা ব্র্যাকেট ব্যবহার করব। তাহলে শিক্ষার্থীবৃন্দ, সেটের ক্ষেত্রে প্রাথমিক প্রথম অবস্থায় যে ধারণাটা নিতে হবে সেটার মধ্যে আমরা কি কি নিলাম? সেটকে সাধারণত আমরা ABC বড় হাতের অক্ষরগুলো ব্যবহার করে থাকি, উপাদানগুলো ছোট হাতের ABCDও ব্যবহার করি, পাশাপাশি 1, 2, 3 গাণিতিক সংখ্যাও ব্যবহার করি এবং প্রত্যেকটা উপাদানের মধ্যে একটা কমা দিতে হবে এবং তাকে
কি করতে হবে, একটা ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করতে হবে। সেই ব্র্যাকেটটা আমরা সাধারণত সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করি। সেক্ষেত্রে আমরা এই 1 আর a এর মধ্যে সম্পর্ক কি, 1 হচ্ছে 1 এর একটি সদস্য, অর্থাৎ 1 a সেটের সদস্য। এটাকে আমরা বলি 1 belong to a। এভাবে অন্যান্য সব উপাদানকে আমরা এইভাবে পড়তে পারি। এবার শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে দেখতে পেলাম কি যে 1 2 3 আছে। যদি এখানে 1 2 3 না থেকে বা এখানে যদি আমরা 1 না কল্পনা করে যদি আমরা 4 কল্পনা করি, তাহলে কি হয় শিক্ষার্থীবৃন্দ? এর মধ্যে কি, এর সেটের মধ্যে কি আছে? 4 আছে? 4 নেই। কাজেই 4 এর সেটের উপাদান নয়, অর্থাৎ 4 does not belong to A। আমরা এইভাবে এটাকে চিহ্নিত করব। এবার আসি সেটের প্রকাশের ধারণা। সেট প্রকাশের ধারণা আমরা দুই ভাবে দেখতে পারি। আমরা একটু আগে দেখলাম a সমান 1 2 3, এইভাবে দেখলাম। এটাকে বলা হচ্ছে শিক্ষার্থীবৃন্দ তালিকা পদ্ধতি। এটাকে বলা হচ্ছে তালিকা পদ্ধতি। আর এই তালিকা পদ্ধতি তৈরি করতে হলে যে পদ্ধতিটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে গঠন পদ্ধতি। গঠন পদ্ধতি। তাহলে সেট প্রকাশের ধারণা আমরা কয় ধরনের দেখলাম? দুই ধরনের। একটা হচ্ছে তালিকা পদ্ধতি, আর একটা হচ্ছে কি গঠন পদ্ধতি। এবার আমরা পরবর্তী যে ধারণাটা নিব সেটা হচ্ছে কি সেট কয় ধরনের হতে পারে। একটা হচ্ছে শিক্ষার্থীদের একটু দেখি, এখানে 1 2 3 নির্দিষ্ট, এখানে তিনটা উপাদানই আছে এর, কিন্তু এই এর যদি এরকম থাকে তাহলে শিক্ষার্থীবৃন্দ দুই ধরনের তৈরি হয়ে গেল। এটা হচ্ছে সসীম সেট। একটু লক্ষ্য করি, এটা হচ্ছে সসীম সেট। আর যেহেতু এটা কি শেষ হয়নি, আরো আসতে পারে, এজন্য এটাকে বলবো অসীম সেট। শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা সেট কয় ধরনের দেখতে পেলাম? দুই ধরনের। একটা হচ্ছে সসীম সেট আর একটা হচ্ছে অসীম সেট। এই অসীম সেট আবার বিভিন্ন ভাবে তৈরি হতে পারে, বিভিন্ন উপাদান দিয়ে বিভিন্ন ভাবে তৈরি হতে পারে। একটা আমরা ধরে নেব হচ্ছে n, যেটাকে বলা হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট। স্বাভাবিক সংখ্যার সেট 1 2 3 4 ডট ডট ডট, এটা হতে পারে। আরেকটা হচ্ছে কি পূর্ণ সংখ্যার সেট। আরেকটা কি শিক্ষার্থীবৃন্দ? পূর্ণ সংখ্যার সেট। পূর্ণ সংখ্যার সেট কি হতে পারে? আমরা একটু লক্ষ্য করব, 0, তারপরে +-1 +-2 +-3 ডট ডট ডট, এভাবে আমরা ধারণা পেতে পারি। এরপরে যেটা মূলদ সংখ্যার সেট আমরা বলতে পারি। মূলদ সংখ্যার সেট বলতে, মূলদ বলতে আমরা বুঝতে পারছি সকল পূর্ণ সংখ্যা একটা, এটা মূলদ সংখ্যা হয়ে থাকে। সাধারণত ভগ্নাংশের মধ্যেও মূলদ সংখ্যা যেগুলো পাওয়া যায় সব মিলে মূলদ সংখ্যারও একটা সেট আমরা পেতে পারি, যেটা অসীম সেটের আওতায় আসতে পারে। এছাড়া আরো আছে, সেটা হচ্ছে কি বাস্তব সংখ্যার সেট, রিয়েল নাম্বারের সেট। এটা হচ্ছে বাস্তব সংখ্যার সেট আসতে পারে। সবই অসীম সেটের আওতায় এগুলো চলে আসবে। আশা করি শিক্ষার্থীবৃন্দ আমরা সেটের প্রকারভেদ বুঝতে পেরেছি। এরপরে দেখব শিক্ষার্থীবৃন্দ ফাঁকা সেট। ফাঁকা সেট, ফাঁকা
সেট। ফাঁকা সেটকে সাধারণত অরি চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করি, ফাঁকা সেটকে অরি চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। ফাঁকা সেটটা হচ্ছে কি? যখন সেটের কোনো উপাদান থাকবে না তখন হবে ফাঁকা সেট। একটু লক্ষ্য রাখি, যখন সেটের কোনো উপাদান খুঁজে পাওয়া যাবে না তখনই হবে হচ্ছে ফাঁকা সেট। এবার আমরা দেখব উপসেট। উপসেট, এই উপসেট আমরা ব্যবহার করি একটা চিহ্ন দিয়ে, সেটা হচ্ছে এরকম। এখন উপসেটটা আসলে কিভাবে তৈরি হবে, এটা হচ্ছে কথা। একটু লক্ষ্য করি শিক্ষার্থীবৃন্দ, আমরা শুরু করেছিলাম a সমান 1 2 3 এটা দিয়ে। তাহলে a এর উপসেট কিভাবে তৈরি হবে? এর উপসেট তৈরি হবে শিক্ষার্থীবৃন্দ, সম্পূর্ণ যে সেটটা দিয়ে এর সেট বলা হচ্ছে সেটা প্রথমে বসবে। এরপরে আমরা দুইটা এখানে তিনটা উপাদান আছে, 1 2 নিব, তারপরে 1 3, এরপরে 2 3, এরপরে একটি একটি করে নিব, একটি একটি করে 1, তারপরে 2, তারপরে 3 এবং একটি ফাঁকা সেট। শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করেছি কিভাবে আমরা উপসেটগুলো গঠন করেছি। যদি আমরা উপসেটগুলো সংখ্যা আরো বাড়তো তাহলে আমাদের আরো চিন্তা করা লাগতো, যাতে ভুল না হয় সেদিকে খেয়াল করতে হইতো। সেক্ষেত্রে আমরা একটু লক্ষ্য করব, আমরা একটা সার্কেল দিয়ে 1 2 3 ঘড়ির কাঁটার উল্টো দিকে যদি গ্রহণ করি, 1 এর সঙ্গে 2, 1 এর সঙ্গে 3, তারপরে 2 এর সঙ্গে 3, তাহলে আমরা 1 জোড়া 2 জোড়া 3 জোড়া, 1 জোড়া 2 জোড়া 3 জোড়া পেয়ে গেলাম। এইভাবে আমরা হিসাব করতে পারি। এবার শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করি, আমাদের এই উপাদান সংখ্যা বের করা সঠিক হয়েছে কিনা। উপাদান কতগুলো আছে এখানে? 8টা উপাদান, 1 2 3 4 5 6 7 8, 8টা উপসেট তৈরি করতে পেরেছি। এটা আসলে 8টা হবে কিনা, বা এর চেয়ে যদি এখানে 4টা উপাদান থাকতো তাহলে কয়টা হতো, সেটা নিশ্চিত করার জন্য আমরা একটা সাস বা সূত্র ব্যবহার করতে পারি। 2 এর পাওয়ার n, n হবে আছে উপাদান সংখ্যা। তাহলে এই ক্ষেত্রে আমরা একটু লক্ষ্য করি, 2 দিয়ে উপাদান সংখ্যা 3 আছে। শিক্ষার্থীবৃন্দ আমরা দেখি এখানে কত হয়, 8 হয়। তাহলে এখানেও আমাদের উপসেটের সংখ্যা কত তৈরি হলো, 8। আমরা এখানে গুণেও দেখলাম 8। তার মানে হচ্ছে কি 2 টু দি পাওয়ার n যে কোনো সেটের উপসেট তৈরির সংখ্যা নির্ধারণের জন্য সমর্থন করে। এটা আমরা একটু ভালো করে লক্ষ্য করি। এরপরে আমরা আসবো শিক্ষার্থীবৃন্দ, উপসেটের পরবর্তীতে আসবো হচ্ছে প্রকৃত উপসেট। প্রকৃত উপসেট, প্রকৃত উপসেটকে আমরা চিহ্নিত করব এইভাবে। একটু লক্ষ্য করি, এটার জন্য ভুল না হয়, উপসেটের ক্ষেত্রে আমরা এইভাবে ব্যবহার করব, আর প্রকৃত উপসেটের ক্ষেত্রে আমরা এইভাবে চিহ্নটাকে প্রকাশ করব। এখন এ এর প্রকৃত উপসেট কতগুলো, এটা আমরা বের করব। শিক্ষার্থীবৃন্দ একটু লক্ষ্য করি, উপাদান সংখ্যা কতগুলো আছে এখানে? এর উপাদান সংখ্যা আছে 3টি। তাহলে আমরা এই 3টির
থেকে কমপক্ষে একটি উপাদান বাদ দিয়ে যতগুলো উপসেট পাবো সবগুলোই হচ্ছে এর প্রকৃত উপসেট। শিক্ষার্থীবৃন্দ আবার একটু লক্ষ্য করি যে এখানে এর উপসেট, এর উপাদান, সেটের উপাদান কয়টি? 3টি। তাহলে প্রকৃত উপসেট পেতে হলে উপসেট গঠনের ক্ষেত্রে যতগুলো আছে তার মধ্যে সব উপাদান নিয়ে যেটা আছে সেটা বাদ দিব না, এটাকে বাদ দিব। অর্থাৎ কমপক্ষে একটি উপাদান বাদে যতগুলো উপসেট পাবো সবই হচ্ছে এই এর প্রকৃত উপসেট। শিক্ষার্থীবৃন্দ বুঝতে পেরেছি প্রকৃত উপসেট আসলে কি জিনিস। এবার দেখব সেটের সমতা। সেটের সমতা শিক্ষার্থীবৃন্দ আমরা এর সেট নিয়ে আসি, দেখা যাক কতদূর যেতে পারি এর সেটের সেট নিয়ে। এখানে এ সমান এটা দেওয়া আছে। কি বের করতে চেয়েছে শিক্ষার্থীবৃন্দ? সেটের সমতা। তার মানে আরো একটা সেট কমপক্ষে লাগবে। এখানে b সমান 4 5 6 এরকম আছে। এখানে কয়টি উপাদান আছে শিক্ষার্থীবৃন্দ? 3টি। এখানে কয়টি আছে? 3টি উপাদান আছে। তাহলে a সমান b, অর্থাৎ সেটের সমতা চিহ্নটাকে আমরা এইভাবে ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে কি হলো? সেক্ষেত্রে a হলো b এর সদস্য, আবার b হলো এর সদস্য। এইভাবে আমরা কি করতে পারি? সেটের সমতা বুঝতে পারি। এখানে আরেকটু ভিন্নতায় যায় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করি। এখানে যদি আমরা আরেকটা 4 দিয়ে দিই তাহলে আমাদের তো এখানে 3টি উপাদান ছিল, এখানে কয়টি হয়ে গেল? 4টি হয়ে গেল না? 1 2 3 4। আসলে এখানে 4টি নয়, এই দুটো মিলে হবে একটি, দুটো মিলে হবে একটি, আর এইটা আর এটা মিলে হবে মোট 3টি। তাহলেও কিন্তু এই সেটের সমতা নির্দিষ্ট থাকে। তাহলে শিক্ষার্থীবৃন্দ সেটের সমতা কি জিনিস আশা করি বুঝতে পেরেছি। এবার আসবো সেটের অন্তর। শিক্ষার্থীবৃন্দ এখানে আমরা সেটের অন্তর যদি এইভাবে দেখাই, a আর b এর উপাদান এটা থাকলো a বিয়োগ b। অন্তরকে সাধারণত অন্তরকে সাধারণত বিয়োগ অথবা এভাবে প্রকাশ করা হয়ে থাকে। সেটের অন্তরকে বিয়োগ চিহ্ন অথবা এভাবে প্রকাশ করা হয়ে থাকে। অর্থাৎ আমরা যদি এটাকে এইভাবে বলি সেটা একই জিনিস হবে। তো এখন আমরা এটাকে বিয়োগ করব কিভাবে? লক্ষ্য করি, আমরা যথারীতি এর জায়গায় 1 2 3 লিখব, তারপর বিয়োগ চিহ্ন দিব, এরপরে b এর মান বসাবো 4 5 6 4, এইভাবে আমরা বসাবো। এখন শিক্ষার্থীবৃন্দ আমরা বিয়োগ করব। একটু আমরা নিচের ক্লাসে বা আমরা সাধারণত যেভাবে বিয়োগ করে থাকি 55 থেকে 20 বিয়োগ করি। বিয়োগ করলে কত হয় শিক্ষার্থীবৃন্দ? 5 আর 3। আমরা কি বুঝতে পারছি কিনা এই 35 আসলে কার মধ্যে থেকে যায়? 35 আসলে 55 এর মধ্যে থেকে যায়। অর্থাৎ এই 55 এর মধ্যে 20 আছে, তার মানে এখান থেকে 20 আউট, এখান থেকেও 20 আউট। তাহলে দুই সাইড থেকে 20 20 আউট করে দিলে
থাকে যে 35, সেই 35 আসলে কার মধ্যে থাকে? এই 55 এর মধ্যেই থাকে। অর্থাৎ আমরা এখানকার উপাদান আর এখানকার উপাদান দেখব কোনটা কোনটায় একই রকম আছে। যদি একই রকম থাকে, অর্থাৎ একটু আগে আমি বললাম যে এখানে 20, এর ভিতরেও 20, তাহলে সেই 20 আউট, থাকলো 35, কার মধ্যে থাকলো? এই 55, অর্থাৎ প্রথমটার মধ্যে। ঠিক তেমনি শিক্ষার্থীবৃন্দ, দেখবো এইটা আর এইটার মধ্যে কোথায় কোথায় মিল আছে। দেখতে পেলাম কি শিক্ষার্থীবৃন্দ কোথাও মিল নেই, তাহলে প্রথমটার মধ্যে যা থাকবে সেটাই হবে হচ্ছে উত্তর। এই হচ্ছে একটা সিস্টেম। আরেকটা অবস্থায় যদি আমরা দেখি এখানে 4 আছে, তাহলে তার উত্তরটা কি হবে? তাহলে এখানে মিল আছে 4 4, তাহলে শিক্ষার্থীবৃন্দ 4 4 আউট। এই 4 নয়, এই 4 আর এই 4 আউট। এখন এটা দেখব 1 আর 2 থাকে, এখানে 1 আর 2 নেই, কাজের উত্তরটা 1 আর 2। শিক্ষার্থীবৃন্দ এটাও বুঝতে পেরেছেন নিশ্চয়ই। এবার যদি এরকম থাকে কোথাও, যদি এরকম থাকে 1 2 3, এখানেও যদি আমার 1 2 3 থেকে যায়, তাহলে শিক্ষার্থীবৃন্দ অন্তর, অর্থাৎ সেটের অন্তর হবে, এখানে যে উপাদান আছে এখানেও সেই উপাদান আছে, ফাঁকা সেট। শিক্ষার্থীবৃন্দ এখানে যা আছে এখানেও তাই। আচ্ছা, একটু আমি ঘুরাই দিই, প্রশ্ন জাগতেই পারে, একটু ঘুরাই দিই, এখানে আরেকটা 4 দিলাম, তাহলেও ফাঁকা সেট। কারণ একটু আগে আমি বলেছি যে এখান থেকে এখানে বাদ যাবে, অর্থাৎ এটা উভয় যদি মিল না থাকে তাহলে সেটা বাদ যাবে না, আর যেটা অতিরিক্ত এখানে থেকে যাবে সেটা বসে যাবে। তো এখানে আমাদের এই 3 3 1 2 2 1 1 মিলে যাচ্ছে, কাজে এখানে আর কিছুই থাকছে না, এখানে কিছুই থাকছে না। কিন্তু এখানে 4 থাকুক বা না থাকুক সেটা কিন্তু আমাদের বিষয় না, বিধায় উত্তরটা কি আসবে? ফাঁকা সেট। আশা করি সেটের অন্তর সম্পর্কে আমরা বুঝতে পেরেছি। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিক্ষার্থীবৃন্দ। এরপর দেখব শিক্ষার্থীবৃন্দ সার্বিক সেট। এরপর দেখব সার্বিক সেট। শিক্ষার্থীবৃন্দ সার্বিক কথাটা আমরা যেহেতু শিক্ষকতায় আছি, শিক্ষা সাইটে আছি, সেহেতু আমরা শিক্ষা সাইট হিসেবে যদি সার্বিক কথাটা ব্যবহার করতে চাই, যে একটা শিক্ষা প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করেন কে? প্রতিষ্ঠানে একজন প্রধান শিক্ষক, যিনি সর্বময় ক্ষমতার অধিকারী, অর্থাৎ তিনি সার্বিক তত্ত্বাবধানের দায়িত্বে। সার্বিক তত্ত্বাবধান, এখানে সার্বিক বলতে সব দিকই তার লক্ষ্য থাকার কথা। ঠিক সার্বিক সেট, অর্থাৎ সেটের সব উপাদান নিয়ে যে সেটটা গঠন হবে সেটাই হচ্ছে সার্বিক সেট। আমরা এই সার্বিক সেটকে আমরা সাধারণত প্রকাশ করে থাকি বড় হাতের এরকম একটা ইউ দিয়ে। এই সেটের মধ্যে যেসব উপাদানগুলো থাকবে, যেমন ধরি 1 2 3 4 5 6, এরকম উপাদান নিয়ে গঠিত হয় যেটা তৈরি হলো, সেটা ধরে নিলাম সার্বিক সেট। এবার এখান থেকে আমরা যদি বলি 1 3 5 এগুলো এর মান, আবার যদি বলি বি এর মান 2 4 6 এগুলো যদি ধরি, তাহলে এটা বি এর মান। তাহলে লক্ষ্য করি এ এর মধ্যে যেসব উপাদানগুলো আছে সেগুলা সার্বিক সেটের মধ্যে আছে, বি এর উপাদানগুলো যা আছে তাও সার্বিক সেটের মধ্যে আছে। আশা করি সার্বিক সেট বলতে শিক্ষার্থীবৃন্দ বুঝেছি। এবার আমরা এই সার্বিক সেটের পরবর্তী স্টেপে আমরা যদি যাই, যে পূরক কমপ্লিমেন্ট সেট, পূরক সেট
সেট। শিক্ষার্থীবৃন্দ, পূরক সেটকে আমরা সাধারণত কিভাবে প্রকাশ করব? পূরক সেটকে সাধারণত যদি আমরা ধরি এ এর পূরক সেট, তাহলে এ কমপ্লিমেন্ট এভাবে থাকবে, অথবা আমরা এইভাবে লিখতে পারি। যদি এ সেটের পূরক বের করতে বলে তাহলে এইভাবে লিখতে পারি, এইভাবেও লিখতে পারি। এখন আমরা এই পূরক সেট সম্পর্কে একটু ধারণা নিই, একটা ভেন চিত্রের মতো চিত্র তৈরি করে। শিক্ষার্থীবৃন্দ, টোটাল এই আয়তক্ষেত্রের টোটাল এই জায়গাটা সার্বিক সেট দখল করে আছে। এখন এর মধ্যে কোনো এক জায়গায় দেখা গেল এ সেটের উপাদান দখল করে আছে। তাহলে শিক্ষার্থীবৃন্দ একটু লক্ষ্য করি, এখানে যে ফাঁকা জায়গাটা, এখানে যে অংশটা আমি দাগাঙ্কিত করে যাচ্ছি, এই অংশটা আসলে কার জায়গা? এটা কি সার্বিক সেটের জায়গা? না শিক্ষার্থীবৃন্দ, সার্বিক সেটের জায়গা আছে সম্পূর্ণটা নিয়ে, আর এর জায়গা আছে শুধুমাত্র এই সার্কেলের ভিতরের অংশ। তাহলে এই বাইরের যে অংশটা, সেই অংশটা কার? সেই অংশটা হচ্ছে এ কমপ্লিমেন্ট, অর্থাৎ এ এর কমপ্লিমেন্ট জায়গাটা হচ্ছে এই স্পেস করা দাগ টানা যে অংশটা, সেটা, এটাকে বলা হচ্ছে কি? এ কমপ্লিমেন্ট। তাহলে শিক্ষার্থীবৃন্দ, খুব সহজে কিন্তু আমরা বুঝতেই পারছি যে এ কমপ্লিমেন্ট, এইটা একটা সূত্র আমরা তৈরি করতে পারি নিজেরাই। সেটা হচ্ছে কি, এটা পাবো কোথা থেকে? সম্পূর্ণ সার্বিক সেট। সার্বিক সেট থেকে এই এটাকে কি করব? বাদ দিব। তাহলে পেয়ে যাব এ কমপ্লিমেন্ট, যেটাকে আমরা এইভাবে না লিখে লিখতে পারি এ বাদ। এইভাবে আমরা পূরক সেটের ব্যবহার করতে পারি। এরপর শিক্ষার্থীবৃন্দ, আমরা আরেকটা সেটের সম্পর্কে, সেটের আরেকটা কাজ নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে কি? সংযোগ সেট। সংযোগ সেট অর্থাৎ দুইটা সেটের উপাদান নিয়ে গঠিত সেটটাকে বলা হবে সংযোগ সেট, যেটাকে সাধারণত আমরা ইউনিয়ন অফ সেট এই চিহ্ন দ্বারা প্রকাশ করি। এখন শিক্ষার্থীবৃন্দ, এটাকে আমরা যদি বলি এভাবে যে 1 2 3 এ এর সেট, বি এর সেট বলবো 2 4 6। একটু লক্ষ্য করি, সেই ক্ষেত্রে এ, এটা এর ভিতরে 2 আছে, বির ভিতরেও 2 আছে। তাহলে আমরা এখানে এ লিখব, কি কি আছে? 1 2 3। আবার বি এর মধ্যে কি আছে? 2 4 6। তাহলে আমরা এই 2টাকে এর মধ্যেও দেখব, বির মধ্যেও দেখব, বিধায় এটাকে আমরা এইভাবে বলে দিয়ে দিব 4 6। এই টোটালটাই আমাদের হচ্ছে কি? এ। টোটালটাকে আমরা যদি এ ইউনিয়ন বি বলি তাহলে অযৌক্তিক হবে না। সেই ক্ষেত্রে আমরা যদি এইভাবে ভরাট করি তাহলে শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করি এ ইউনিয়ন বি আমরা খুব সহজেই বুঝতে পারব। তার মানে এই অংশটা আমরা দেখতে পাচ্ছি দুই ভাবেই দাগ দেওয়া আছে, অর্থাৎ একটু ওভাররাইট মনে হচ্ছে, অর্থাৎ 2 বির মধ্যে আছে, এ মধ্যেও 2 আছে, অর্থাৎ এই 2টা দুই সার্কেলের মধ্যে আছে। এইভাবে আমরা সংযোগ সেটের ব্যবহার দেখতে পারি। এরপরে আসি শিক্ষার্থীবৃন্দ, আরো একটা ব্যবহার আমরা দেখি, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে সেভ সেট। সেভ সেট, এটাকে আমরা ইন্টারসেকশন এইভাবে সেট সেটের চিহ্ন ব্যবহার করে থাকি। শিক্ষার্থীবৃন্দ, এই ক্ষেত্রে আমরা যদি দুটা সেট এ আর বি ধরি তাহলে পূর্বের ন্যায় আমরা যেটাকে চিহ্নিত করেছিলাম
সেক্ষেত্রে ঠিক তেমনি একইভাবে এখানেও আসবে, কিন্তু একটু ভিন্নতা আছে। এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি। তো এর উপাদান কি কি শিক্ষার্থীবৃন্দ? 1 2 3 আর বি এর উপাদান 2 4 6। তাহলে এই ইন্টারসেকশনের কাজ হচ্ছে কি শিক্ষার্থীবৃন্দ? লক্ষ্য করি এই যে অংশটা যা প্রত্যেকের মধ্যেই আছে, এটাই হচ্ছে মূলত ইন্টারসেকশনের কাজ। অর্থাৎ দুটি সেটের সাধারণ উপাদান নিয়ে গঠিত সেটটাই হচ্ছে কি সেট? সেট সেট। এবার শিক্ষার্থীবৃন্দ একটু লক্ষ্য করি, যদি এখানে কি অবস্থা আছে? 2 আছে, এখানে 2 নেই। এখন শিক্ষার্থীবৃন্দ আমরা একটু আগে দেখলাম সেট সেটে দুটোর মধ্যে যেটা সাধারণ আছে সেটি হচ্ছে সেট সেট। যদি এরকম অবস্থায় পাই, অর্থাৎ এখানে শিক্ষার্থীবৃন্দ 1 2 3 ইন্টারসেকশন 4 6, এই অবস্থায় এখানে কোনোটাই সাধারণ উপাদান নেই, বিধায় এটা ফাঁকা সেট। এরকম যদি হয় তাহলে তাকে আমরা বলবো নিঃছেদ সেট। তাহলে তাকে আমরা কি বলবো? নিঃছেদ সেট। শিক্ষার্থীবৃন্দ আশা করি আমরা সংযোগ সেট, তারপরে সেট সেট, নিঃছেদ সেট বুঝতে পেরেছি। এবার দেখব সেটের আরেকটি অবস্থান, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে পার সেট, যেটাকে বলা আছে শক্তি শক্তি সেট, পার সেট। এটাকে সাধারণত আমরা প্রকাশ করি পি অফ, মনে করি এ এর শক্তি সেট, এর পাওয়ার অফ পাওয়ার সেট, অর্থাৎ এর পাওয়ার সেট বের করব। এইভাবে আমরা প্রকাশ করি পাওয়ার সেটকে। তো যদি সেটটি শিক্ষার্থীবৃন্দ এ হয়, তাহলে এখানে আমাদের এ এর উপসেট গুলো কি কি ছিল আশা করি মনে আছে। উপসেট গুলো ছিল 1 2 3, তারপরে 1 2, তারপরে 1 3, তারপরে 2 3, তারপরে 1, তারপরে 2, তারপরে 3, তারপরে একটি ফাঁকা সেট। শিক্ষার্থীবৃন্দ এই হচ্ছে আমাদের এর উপসেট ছিল 1 2 3 4 5 6 7 8। ওকে, এখন এই উপসেটকে যদি উপসেটের যা তৈরি হয়েছে এইটাকে যদি আমরা টোটালটাকে আবদ্ধ করে দিই আরেকটা ব্র্যাকেট দিয়ে, তাহলে তৈরি হবে পাওয়ার সেট, এর পাওয়ার সেট তৈরি। আশা করি শিক্ষার্থীবৃন্দ এটা কি ঠিক আছে? পাওয়ার সেট, শিক্ষার্থীবৃন্দ পাওয়ার সেট তৈরি করতে হলে আমাদের এটাই ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ, এটাই।
তাহলে শিক্ষার্থীবৃন্দ তাহলে শিক্ষার্থীবৃন্দ আমরা দেখলাম পাওয়ার সেট গঠনের পদ্ধতি। এখন আমরা দেখব সেটের আরো একটি অংশ, সেটা হচ্ছে ক্রমজোড়। ক্রমজোড়টা কিভাবে আমরা দেখব? আমরা একটা শ্রেণী রনি একটা শ্রেণীর প্রথম, রনি হচ্ছে একটা শ্রেণীর প্রথম, আর সেতু হচ্ছে ওই শ্রেণীর দ্বিতীয়। রনি হচ্ছে একটি শ্রেণীর প্রথম, ওই শ্রেণীর ক্ষেত্রে সেতু হচ্ছে দ্বিতীয়। এখানে ক্রমজোড় হচ্ছে কি শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করি, রনি আর হচ্ছে সেতু এভাবে লিখে প্রথম আর হচ্ছে দ্বিতীয়, এটা কি আমরা বলবো হচ্ছে কি ক্রমজোড়। কি বলবো? ক্রমজোড়। অর্থাৎ এখানকার উপাদান, এখানকার এই দুইটা উপাদান এর সঙ্গে এখানকার দুইটা উপাদানের সম্পর্ক কি, এইটা নির্ধারণ যে পদ্ধতিতে হয় সেটাই হচ্ছে ক্রমজোড়। সেক্ষেত্রে এখানে যে প্রথমটা আছে সেটা আছে প্রথম, এখানকার পরে যেটা আছে সে পরে। অর্থাৎ এভাবে যেটা প্রকাশ করে সাধারণত ক্রমজোড়কে আমরা x y এরকম আকারে প্রকাশ করে থাকি। এটা গেল শিক্ষার্থীবৃন্দ ক্রমজোড়। এবার যেটা আসবো সেটা হচ্ছে কি সেটের গুণ। সেটের গুণ দিয়ে যেটাকে আমরা বলি কার্তেশীয় গুণজ। কার্তেশীয় গুণজ, কার্তেশীয় গুণজ এটাকে সাধারণত আমরা গুণ চিহ্ন দিয়ে প্রকাশ করে থাকি। শিক্ষার্থীবৃন্দ একটু লক্ষ্য করি, এইটা গঠন করতে যে আমরা কিভাবে গঠন করব। এটা গঠন করতে যে যদি দুটা সেট থাকে আমাদের, যেমন এ সেটের ক্ষেত্রে 1 2 আছে, বি সেটের ক্ষেত্রে 3 4 আছে, এটা গঠন করতে হলে গঠন পদ্ধতি হচ্ছে a ক্রস b সমান। শিক্ষার্থীবৃন্দ খেয়াল করি, ক্রমজোড় আকারে এটাকে লিখতে হবে। অর্থাৎ একটু আগে বলেছিলাম x y আকারে, সেই ক্ষেত্রে x হবে a এর সদস্য এবং এখানকার y হবে কার সদস্য? b এর সদস্য। এই আকারে আমাদেরকে প্রকাশ করতে হবে। এটা হচ্ছে কার্তেশীয় গুণজের গঠন পদ্ধতি। সেক্ষেত্রে আমরা বলতে পারি a ক্রস b সমান, বলতে পারি 1 2 গুণ 3 4। আমরা এখানে কি বলছি, এটাকে কি আকারে বলেছি? এটাকে ক্রস। আমরা বলবো 1 2 সেট ক্রস 3 4। বলাই হয়েছে যে x হবে a এর সদস্য, তার মানে এই সবগুলোই হবে আছে x আর এই সবগুলো হবে হচ্ছে y। আবার তৈরি হবে এরকম ক্রমজোড় আকারে। তাহলে 1 3 1 3, আবার 1 4, এবার 2 3 2 4, টোটালটাকে সেকেন্ড ব্র্যাকেট অর্থাৎ সেট দিয়ে আবদ্ধ করলাম। এটি হচ্ছে শিক্ষার্থীবৃন্দ কার্তেশীয় গুণজের সিস্টেম বা নিয়ম।
এবার সর্বশেষ আলোচনা, সেটা হচ্ছে কি শিক্ষার্থীবৃন্দ, সেটের ভেন চিত্র। একটু আগে আমরা ভেন চিত্রের আলোচনা করেছি হালকা, এরকম একটা চিত্র এঁকেছিলাম যেখানে সার্বিক সেটের কথা ছিল। সার্বিক সেট বলতে আমরা এখানে ধরে নেব যে 100 জন শিক্ষার্থী এখানে আছে, তার মধ্যে বাংলায় পাস করেছে ধরে নিলাম এই জায়গায় 20%, অর্থাৎ এই 100 জনের মধ্যে 20 জন। এবার আমরা যদি বলি গণিতে অর্থাৎ ম্যাথে পাস করছে 40 জন, তাহলে 40 জন শিক্ষার্থীবৃন্দ 40 জন বলেছি, কিন্তু আসলে কি এখানে 40 জন হবে না শিক্ষার্থীবৃন্দ? টোটাল এটা হচ্ছে 40 জন, আবার টোটাল এটা হচ্ছে 20 জন। তাহলে সেক্ষেত্রে একটা বিষয় আছে যে উভয় বিষয়ে পাস করেছে এরকম অংশটা হচ্ছে এখানে। সেই ক্ষেত্রে আমরা 40 জন আর 20 জন হিসাব করব না, এখানে আছে উভয় বিষয় কি করেছে, পাস করেছে। আর এই জায়গাটা হচ্ছে শুধু গণিতে পাস। এই জায়গাটা কি হবে শিক্ষার্থীবৃন্দ? শুধু বাংলায় পাস। তাহলে শিক্ষার্থীবৃন্দ আমাদের এই জায়গাটা কার জায়গা শিক্ষার্থীবৃন্দ বলতে পারি? অবশ্যই বলতে পারি। এই জায়গাটায় ওই বাংলা গণিত মিলে সবাই যারা ফেল করেছে তারা উভয় বিষয় অকৃতকার্য বা ফেল। শিক্ষার্থীবৃন্দ, এটাই হলো আমাদের ভেন চিত্র। এর মাধ্যমে আমরা গাণিতিক অর্থাৎ সেটের অনেক সমস্যার সমাধান করতে পারব। আশা করি শিক্ষার্থীবৃন্দ সেট সম্পর্কে যত ধরনের ধারণাগুলো দরকার তার প্রাথমিক ধারণাগুলো সব আমরা পেয়ে গিয়েছি। এই ধারণার উপর ভিত্তি করে আমরা আগামী কোনো না কোনো ক্লাসে বা কোনো না কোনো ভিডিওতে বিভিন্ন সমস্যার সমাধান দেখব। আজ এই পর্যন্ত। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্টস আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।